আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় কোটিপতি বনাম লাখপতি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবে আজিজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। তুষার ভাই, আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সারা দেশেই একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি। সব রাজনৈতিক দল এখন মাঠে। আলোচনায় যাবার আগে আমি একটি তথ্য উল্লেখ করতে চাই। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে উল্লেখ করেছেন। হলফনামা নিয়ে বেসিক্যালি আলোচনা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, আর এর মধ্যে শত কোটির মালিক ২৭ প্রার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী ১,৯৮১ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন। এর পাশাপাশি ঋণগ্রস্ত যারা আছে তাদের একটি সংখ্যাও শতাংশ উল্লেখ করেছেন। নির্বাচনে বিএনপির ৫৯.৪১% প্রার্থী ঋণগ্রস্ত। প্রার্থীদের ক্ষেত্রে ঋণগ্রস্তের হার ৩২.৭৯% এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ২৬.৯৭% ঋণগ্রস্ত প্রার্থী। হলফনামায় আমরা আগেও অনেকবার আলোচনা হয়েছে যে হলফনামায় আমরা যে তথ্যগুলো দেই দেখা যায় সেই গড়মিল থেকে যায়, গোড়াতেই একটি গলদ আমরা দেখি। তুষার ভাই, গলদ আমাদের চিরকালই গোড়াতে, কারণ আমাদের দেশে তো মানুষ আগা পর্যন্ত পৌঁছায় না। আমাদের দেশে মানুষের বিকশিত হওয়ার সুযোগ খুব কম। এই যে লোকে রাজনীতি করে, ক্ষমতা খোঁজে, আসন খোঁজে, পদ খোঁজে, এর কারণ হচ্ছে এটা ছাড়া বড় হওয়ার আর কোনো রাস্তা নাই। আমাদের দেশে মানুষের সামাজিক সম্মান নাই। আমাদের দেশে বিদ্বান লোকের বিদ্যার সম্মান নাই। আমাদের দেশে একজন কারিগরি শিক্ষাপ্রাপ্ত লোকের কারিগরি কাজটার সম্মান নাই। আমাদের দেশে একজন ফায়ার ফাইটারের সম্মান নাই, কিন্তু যে লোক ভয় দেখে আগুন লাগায়, মব, তার সম্মান আছে। আমাদের দেশে এই কারণে গোড়ায় গলদ না, গোড়ার নিচে যদি কিছু থাকে সেইখানেও গলদ। এখন আপনি যদি প্রশ্ন করেন হলফনামা, এই প্রবলেমটা আমরা বহু বছর ধরে দেখে আসছি এবং বারবার একই কথা বলে। যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আমার মনে হয় ওনারা ঘুরছেন একটা বৃত্তের মধ্যে। প্রত্যেক নির্বাচনের আগে ওনারা যে একটা সংবাদ সম্মেলন করবেন এটা আমরা জানি, এবং হলফনামা নিয়ে কথা হবে এটাও জানি। প্রার্থীর জন্য কোটিপতি হওয়া এখন আর কোনো কঠিন ব্যাপার না, কারণ আমার মনে আছে একবার আমি টেলিভিশনে তো বহু বছর অনুষ্ঠান করি, একটা অনুষ্ঠানে মুদ্রাস্ফীতি বোঝানোর জন্য আমরা শিশির ভট্টাচার্যকে দিয়ে একটা কার্টুন আঁকিয়েছিলাম। কার্টুনটা এরকম ছিল যে একটা লোক এক বস্তা টাকা নিয়ে বাজারে যাচ্ছিল, তো চোর তাকে ধরেছে, ছিনতাইকারী ধরে টাকাগুলো ফেলে দিয়ে বস্তাটা নিয়ে গেছে, কারণ ওই বস্তা ভর্তি টাকার চেয়ে বস্তার দাম বেশি। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলাফল। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে যান তাহলে দেখবেন যে জিম্বাবুয়েতে একবার মুদ্রাস্ফীতি হয়েছিল, তখন একটা পত্রিকা ছাপা হয়েছিল টাকার উপরে, মানে পেপার কাগজের উপরে ছাপলে যা খরচ হয় নিউজ প্রিন্টে, তার চেয়ে টাকার উপরে ছাপলে কম খরচ। তো এরকম একটা অবস্থা কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছে আসলে, সত্যি কথা। আপনি যদি মূল্যস্ফীতির পরিমাণ দেখেন প্রতি বছরে 8 থেকে 10% বেশ কিছু বছর ধরে, তাহলে 2015 সালের থেকে যদি এখন হিসাব করেন 10 বছরে, টাকার দাম আসলে অর্ধেকেরও বেশি কমে গেছে। 1 টাকার দাম 40 পয়সা হয়ে গেছে। তো তাহলে যার 1 কোটি টাকা আছে তার আসলে 40 লাখ টাকা আছে, যার হিসাবে 2 কোটি টাকা আছে তার আসলে 80 লাখ টাকা আছে। ফলে কোটিপতি আর এখন কোনো ব্যাপার না। কিন্তু তারা কি টিকবে আসলে? মানে লাখপতিরা কি কোটিপতির সামনে এরা তো টিকবে? গরিব হচ্ছেন। হ্যাঁ, তবে আমি ওই 27 জনকে ধন্যবাদ জানাই যারা 100 কোটির উপরে টাকা আছে, তারা যে সেটা ঘোষণা দিতে পেরেছেন, এই 27 জনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ এই টাকাটা তো তারা কর দিয়েছেন। অন্তত আমরা 100 কোটি টাকার বেশি সম্পদের কর দেওয়া 27 জন লোককে আমরা পেয়েছি। এরপরে আসেন আপনি যেটা প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত আছে, ঋণ খেলাপি তো এবার ইলেকশন করতে পারে নাই, এবং আইরনি অফ ফেইট হচ্ছে, ভাগ্যের নির্মম পরিহাস, এত দোসর আওয়ামী লীগের এত গৃহপালিত বিরোধী দল হওয়ার পরও জাতীয় পার্টি ঋণগ্রস্ত। আহারে বেচারারা, তারা পয়সা কামাতে পারে নাই, পয়সা যা নেওয়ার সব নিয়ে এসালম পালিয়ে গেছে। এখন আসেন তৃতীয় এখান থেকে শিক্ষা, সেটা হচ্ছে এই যে লোকগুলি তারা যে নির্বাচন করবেন, হলফনামা যে এখন দিয়েছেন না, নির্বাচনের পরে তাদের আরেকটা হলফনামা নিতে হবে। অন্তত তাদের সম্পদ থেকে তো নির্বাচন কমিশন যে টাকাটার কথা বলেছিল সেটা কমার কথা না।
ভাগ্যের আরেক নির্মম পরিহাসকে জানেন? আগামী বছরের করের ফাইল পরীক্ষা করলে এদের অধিকাংশকে দেখতে পারবেন এই টাকাটা কমে নাই। এরা কি করবে জানেন? বলবে এই টাকাটা তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ভাই বন্ধু টাকা দেয়, একেবারে নতুন দল এনসিপিও এই কায়দাটা অবলম্বন করেছে। তাদের ভাই বন্ধু তো আবার বিকাশে অদৃশ্য টাকা পাঠায়। আমাদের ফুয়াদ ওইটা করেছেন, অদৃশ্য ভাই বন্ধুদের কাছ থেকে টাকা নিয়েছেন। এই সব কিছুর পরে যে হলফনামা, গলতটা কোথায়? গলতটা হচ্ছে সবাই জানে এই হলফনামার অধিকাংশ তথ্য মিথ্যা, ভুল, পেশা ভুল, যে কাজ বলা হয়েছে সেটা ভুল। তাহলে আমরা কি একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে শুরু করছি? না, আমরা মিথ্যার উপরে দাঁড়িয়েই ছিলাম, এখন মিথ্যার উপরে আরও দাঁড়িয়ে আছি। শুধু মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা একটি অংশকে আমরা বিদায় করে দিয়েছি, বাকিরা আবারও আগের মতোই মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে ইলেকশন করছেন। টাকা পয়সার ব্যাপারে এরা মিথ্যা বলেন, এটা প্রমাণিত সত্য, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এরা আছেন বলেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, যদি এরা না থাকতেন আহারে ট্রান্সপারেন্সি থাকতো না। আমি আপনার কাছে আবারও আসবো, আমি পর্যায়ে আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো, যে সত্য মিথ্যার যে লড়াই, সত্য কি জিতবে না মিথ্যা জিতবে, কে আসলে, আমরা আসলে কোন দিকেই থাকবো? একটা মিথ্যা আমি আজিজ ভাইয়ের আগে একটা এক লাইন খালি বলি, আজিজ ভাই একটা বই আছে না, একজন বিশিষ্ট সাংবাদিক লিখেছিলেন, সত্যবাবু মারা গেছেন, ফয়েজ ভাইয়ের লেখা সম্ভবত না? ওইটাই আমি বলছি, ও সত্যবাবু মারা গেছেন। হ্যাঁ। এখন ধরেন আমরা ছোটবেলায় পড়েছি, কানারে কানা কহিও না, সে দুঃখ পায়, কষ্ট পায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে সে। এখন এগুলোর উল্টা না। এখন যদি আমি বলি যে ঋণগ্রস্তকারী তিনি ব্যাংক ডিফল্টার হতে পারে, আপনি তাকে শুধু ঋণগ্রস্ত কেন মনে করছেন? কারণ এবারে দ্বৈত নাগরিক এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাই, তারাও কিন্তু সব ছাড় হয়ে গেছে, নির্বাচন করছে। সুতরাং যারা ঋণগ্রস্ত তারা যে ব্যাংকের টাকা মেরে খায় নাই, এটির কিন্তু নিশ্চয়তা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কানারে কানা বলা এখন উচিত, নাইলে দুঃখ পাবে না সে। আবার যারা দ্বৈত নাগরিক তারা ধরেন আইনে আছে, আপনি দ্বৈত নাগরিক ছাড় দেন কি করে? আইনে আছে ব্যাংক ডিফল্টার হলে তিনি নির্বাচনে নমিনেশন পাবেন না, কিন্তু পাচ্ছেন। আবার দুই একজন কিন্তু আবার করতে হচ্ছেন, বাতিল হয়ে গেছে। তো এই যে দ্বিচারিতা, এখন আপনি কি বলবেন? ধরেন যারা ধরেন অল্প শত কোটি টাকা আছে, আবার কেউ ধরেন ভোলাতে নির্বাচন করলেন, ভোলাতে নির্বাচন করলেন 1-2 কোটি টাকায় নির্বাচন হয়ে যেতে পারে। আবার ঢাকা শহরে যদি করেন কমপক্ষে বাজেট করতে হবে 50 কোটি। এটি কি অফিসিয়াল আনঅফিসিয়াল? নিশ্চয়ই এটি বলছেন আপনি। আনঅফিসিয়াল বলছি। অফিসিয়াল তো নির্বাচন কমিশনের একটি বেঁধে দেওয়া মাত্রা আছে বা পরিমাণ আছে, যে এত পরিমাণ সে খরচ করতে পারবেন। 25 লাখ টাকা। 25 লাখের উপরে তো কেউ দেখাইতে পারবে না। যারা 25 লাখের উপরে দেখাইছে, অর্থাৎ আপনি যেটা দেখতে পাচ্ছেন, সেটা তো তারা অন্যায় করছে। আবার যদি অন্যায় করেন, আবার যখন নির্বাচন করবে তখন আরেকবার অন্যায় করবে। কারণ ঢাকা শহরে নির্বাচন করলে 50 কোটি, ঢাকার বাইরে নির্বাচন করলে। তাহলে তো নির্বাচন কমিশনের সেই কাজটি করা উচিত ছিল, যে আসলে ঢাকার জন্য প্রার্থীর জন্য কত, ঢাকার বাইরের প্রার্থীর জন্য কত। ঢাকায় যদি আপনি বলছেন 50 কোটি হয়, আর ঢাকার বাইরে বলছেন যে 1-1.5 কোটি টাকায় হয়ে যাবে। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে টাকা লাগবে কেন নির্বাচন করতে? মিনিমাম টাকা লাগবে। সেটা তো ধরেন ইলেকশন কমিশনকে যদি একটা বাজেট দেওয়া হতো, যে প্রত্যেকটা প্রার্থীর জন্য এক জায়গা থেকে ক্যাম্পিং হবে, এক জায়গায় পোস্টার ইলেকশন কমিশন লাগাই দিবে, ইলেকশন কমিশন যেটুকু প্রচার করে দিবে, তারা শুধু উঠান বৈঠক করতে পারবে, তারা ওই বিকাশ নাম্বার কারো সংগ্রহ করতে পারবে না, তার প্রার্থীতা বাতিল, এটা করতে হবে। তো এখন তো বিকাশ প্রার্থী যাচ্ছে না, নারীরা যাচ্ছে না, বাসায় বাসায় যাচ্ছে, তার টেলিফোন নাম্বার, তার ভোটার নাম্বার, তার বিকাশ নাম্বার, এগুলো নিচ্ছে। তো বিকাশ নাম্বারের আর কি কাজ থাকে বলেন? বিকাশ নাম্বারে ঘুষ পাঠানো ছাড়া আর কোনো কাজ আছে বিকাশ নাম্বারে? আর কোনো কাজ নাই। তো এগুলো তো ধরে না, ইলেকশন কমিশন তো ধরছে না, এগুলো তো আছে, অলরেডি প্রমাণ আছে। তো বিকাশ নাম্বার নিচ্ছে সব জায়গায়, তো তাহলে এটা অর্থাৎ ঘুষ দেওয়া হবে। আপনি চিন্তা করেন, ধরেন একটা জায়গায় ভোটার আছে কমপক্ষে 3 লাখ থেকে শুরু করে আপনার 8 লাখ পর্যন্ত ভোটার আছে। আপনি যদি বিকাশ নাম্বারে প্রত্যেকটা লোককে 1 টাকা করেও দেন, 1000 টাকা করেও দেন, 500 করে টাকাও দেন, কত কোটি টাকা লাগে? গুণ করে দেখেন তো, এই বাজেটটা তো আছে। এগুলো রোধ করার বা ঠেকানোর কোনো উপায় আছে কি? না, এটা হলো যে আপনার সততা
যদি ইলেকশন কমিশন সততার সাথে দেখে, ধরেন এই যে ধরেন ব্যাংক ডিফল্টার, তাকে ছাড় দিয়ে দিছে, আবার আরেকজন ব্যাংক ডিফল্টার টাকা পেমেন্ট করে দিছে, সে নির্বাচন করার সুযোগ পায়নি, কোর্টে গেছে, কোর্টে তাকে ছাড় দেয়নি। তার মানে এখনো কোর্টেও, আমি বলি এই জন্যই বলি, কোর্টও যা, ইলেকশন কমিশন যা, এখন প্রশাসনও যা, আইন শৃঙ্খলা বাহিনী তা, সব জায়গায় তো কোনো সুশাসন লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য আমি বলছি যে 100 কোটি বিরাট টাকা, 17 কোটি আপনি কল্পনাও করতে পারেন না, 100 কোটি, 25 কোটি, 20 কোটি, এগুলা যারা অল্প পয়সা নিয়ে নামছে তারাও তো চাঁদা তুলতেছে বিকাশের মাধ্যমে, এই মাধ্যমে অথবা গোপনে দিচ্ছে। আপনি তো প্রকাশ্যে দেখতেছেন, বিকাশ নম্বরে ঘোষণা করতে এত, আর গোপনে যে কত আসে না, এরকম তো অনেক আছে। যে অনেক আপনি দেখেন ঢাকা শহরে চাঁদাবাজ যে আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অনেকে কিন্তু নিজে চাঁদাবাজিতে নামে নাই, বিকল্প বড় দল দেখছে বিএনপির ওই অঞ্চলের প্রভাবশালী নেতার কাছে যা চাঁদা দিয়ে আসছে, এরপরে মধু পেয়ে গেছে, তো অটোমেটিক সার্কেল তৈরি হয়ে গেছে। এরকম ঘটনা তো আমি জানি। অটো চলছে আর কি। আমি আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে অনেক, টিআইবির সেই প্রেস কনফারেন্সেও এটি নিয়ে আলোচনা হয়েছে, আমি কিছু তথ্য উল্লেখ করতে চাই। টিআইবি বলছে কমপক্ষে 2 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের তথ্য থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। টিআইবির পাওয়া তথ্য বলছে ওই 2 প্রার্থী ব্রিটিশ নাগরিক। হলফনামায় তথ্য গোপন করার বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলদের নামে 2013 সালে যুক্তরাজ্যে কেনা 1.4 মিলিয়ন পাউন্ড বা 210 কোটি টাকা মূল্যের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা ওই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা হয়নি। একজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য না দিলেও স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাটের মালিকানা রয়েছে। একজন প্রার্থী বিদেশে 3টি ফ্ল্যাটের মালিকানা থাকার ঘোষণা দিলেও প্রকৃত সংখ্যাটি কমপক্ষে 3 গুণ এবং বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ প্রায় 35 কোটি টাকা। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা স্বীকার না করলেও অনুসন্ধানে মোট 11টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 8টি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত। শেষেরটাতে আগে বলি, বিদেশে কোম্পানি খোলা এখন খুব সহজ। আমাদের বিদেশ হইতে আগত দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন বিডার চেয়ারম্যান আছেন না, উনি এসে কিন্তু এটাকে করতে পারেন নাই। ঠিক এখনো বাংলাদেশে বসে বিদেশে কোম্পানি খোলা যায় খুব সহজে। আপনি যদি আমেরিকাতে কোম্পানি খুলতে চান, ফেসবুকে ঢুকে কোম্পানি খুলতে পারবেন। আপনি যদি ইংল্যান্ডে কোম্পানি খুলতে চান, ইউরোপের যে কোনো দেশে কোম্পানি খুলতে চান, অধিকাংশ দেশে, যে কোনো নয়, আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে কোম্পানি খুলতে চান, আপনি বসে মোবাইল দিয়ে খুলতে পারবেন। এইগুলি কি বন্ধ হয়েছে? ফলে বিদেশে 10টা-12টা কোম্পানি খোলা কিচ্ছু না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, বিদেশে একটা কোম্পানি খুলতে, গোপন করলে অন্য কথা, কিন্তু বিদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে না, বরং বাংলাদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে। শুধু রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, এগুলা দিতে যে টাকা লাগে, ওই টাকা দিয়ে আপনি খুব সহজে সিঙ্গাপুরে কোম্পানি খুলতে পারবেন। জি, এবং ঘুষ তার সাথে আসে। তো প্রকাশ করলেই এবার আসেন দ্বৈত নাগরিকত্ব। আসুন আমরা গুনি, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, এই সরকারের পদায়িত বিভিন্ন বড় বড় পদে, এই সরকারের বিভিন্ন কমিশনে কতজন দ্বৈত নাগরিক আছেন। বাংলাদেশের ভূত ভবিষ্যৎ, বাংলাদেশের দরজা খোলা দরজা বন্ধ করা, বাংলাদেশের জন্য সামনে সভ্য হওয়া অসভ্য হওয়া, এগুলো সব দ্বৈত নাগরিকরা এসে করতে পারে, শুধু বাংলাদেশে ইলেকশনে দাঁড়াতে পারে না। এটা খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের মাথা মুন্ডু গোল করে দিতে পারে ওনারা। এই দেশে বাড়ি ঘরদের নাই। কিন্তু আমি একটা জিনিস একটু জানতে চাই, আমাদের এই কমিশনগুলোতে যারা বিদেশ থেকে এসেছেন, তাদের বিদেশে বাড়ি ঘর আছে না? কোন দেশ থেকে কোথায় নিয়ে বাড়িটা করেছেন? এই দেশ থেকে টাকা নিয়ে ওইখানে করেছেন, না ওই দেশ থেকে টাকা এনে এইখানে করেছেন? দুই দেশে কোনো এক জায়গায় তোদের বাড়ি ঘর আছে। এই বাড়ি ঘরগুলো ওনারা কিভাবে কিনেছেন সেটার ঘোষণা দিয়েছেন। গোড়ার নিচে গলদ আছে, আমি বললাম না? মাছের মাথা কোত্থেকে পচে জানেন? বা মাছ পচে কোত্থেকে? মাথাই পছন্দ হয় মাছ। মাছের মাথার থেকে পচা শুরু হয়। বড় মাছের মাথাটা, বড় মাথাটার থেকে পচা শুরু হয়। তো বাংলাদেশের গোড়ায় গলদ, বাংলাদেশের মাথায় গলদ। বাংলাদেশে কয়টা, 2টা না 5টা 10টা লোক দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতে এসেছে। আহারে হায়রে হায়রে, কত হাহাকার। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি তো, আপনি মেয়র হইতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে, এটা একটা উজবুকি আইন না? একটা তুগলকি আইন না? জি, স্থানীয় নির্বাচনে তারা স্থানীয় নির্বাচনে আপনি হতে পারবেন। এবার আপনি শোনেন, 5000-এর কাছাকাছি ইউনিয়ন আছে, 5000-এর উপরে। 5000 বিদেশি নাগরিক এসে চাইলে পরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কন্ট্রোল করতে পারে। 64টা জেলায় গিয়ে
উপজেলা যতগুলো আছে সেখানে বিদেশি নাগরিকরা যেতে পারে। শুধু 300টা লোক নিয়ে খুব মাথা ব্যথা। কেন? ওনারা আইন বানায়। এই জুলাই সনদ তো বলছে ওনারা আইনও বানাতে পারবেন, আইন যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওইটা ওনারা পাশ করবে। তো বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকেরা একটা আইন বানিয়ে দিয়েছে, সনদ বানিয়ে দিয়েছে, যেটা ওনারা যদি পাশ নাও করে 6 মাস পরে অটোমেটিক হয়ে যাবে। আমি তো মনে করি বাংলাদেশের সব দ্বৈত নাগরিকদের দিয়ে দেন, ওনারা যা বানিয়ে দিবে অটোমেটিক 6 মাস পরে হয়ে যাবে, সংসদ টংসদ কিচ্ছু লাগবে না। ওনারা ওইখান থেকে বানাবে, শুধু ইন্টারনেটে পাঠাবে ডিজিটালি স্টারলিংক দিয়ে, আর এখানে নামবে, নাজিল হবে, আর 6 মাস পরে অটো হয়ে যাবে। তো এইগুলা যারা করেছেন ওনারা করছেন নির্বাচন, তাই না? তো ওনারা নির্বাচন করলে দ্বৈত নাগরিকরা চলে যাবে, তো আইনে যাই থাকুক। আইনকে ওনারা আসলে খুব একটা তোয়াক্কা করেছে না করে? ওনাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে অন এয়ার টেলিভিশনে বলেছেন আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারি, আমাদের ম্যান্ডেট আছে। তো ওনাদের তো ম্যান্ডেট আছে। তো মানুষের 2 হাতে 2টা বুড়ো আঙ্গুল, ওনারা 2টা বুড়ো আঙ্গুল একসাথে দেখিয়েছে। অতএব কোনো অসুবিধা নাই, ভোটের ডাক তো একটা আঙ্গুলে দেয়, ওনারা 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছে ভোটকে। একদিনে 2 ভোট করছে, একটা গণভোট, একটা সংসদ নির্বাচন। এবং ওই গণভোটের মধ্যে আবার 2টা দরজা, একটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি, আরেকটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি নাই। জি, ওনারা রাষ্ট্রের টাকা গণভোটের পিছনে খরচ করছে। আপনি কয়টা ট্রান্সপারেন্সি করবেন? আমার তো মনে হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এখন নাম বদল করা উচিত, নাম দেওয়া উচিত নেকেড ইন্টারন্যাশনাল। কারণ এত নগ্ন অব্যবস্থা বাংলাদেশে শুরু হয়েছে, হচ্ছে এবং চলছে, এটা তো বন্ধ হওয়ার কোনো নমুনা দেখা যাচ্ছে না। জি, গণভোট নিয়েও আমি আপনার কাছে জানতে চাইবো পরবর্তীতে নিশ্চয়ই। আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, নির্বাচনী প্রচারণা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আজকে সব রাজনৈতিক দলগুলোই মাঠে এখন, এটি একটি আশার বিষয় যে সবাই উৎসব মুখর পরিবেশেই প্রচারণা চালাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? এবারে নির্বাচন 2 রকম, একটা জাহিরি, একটা বাতুনি। আমি আগে একবার ইয়ে করলাম না যে পোস্টাল ব্যালট আসতেছে, পোস্টাল ব্যালট যাবে, বিকাশ নাম্বার নেওয়া হয়ে গেছে, যা যা করার প্রস্তুতি পর্ব বাতনি যেগুলো সেগুলো হয়ে গেছে। এখন যেটা হবে সেটা জাহিরি, অর্থাৎ মিছিল করা, মিটিং করা, বড় বড় বক্তৃতা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া। যে দিচ্ছেন তার সাথে, তার চরিত্রের সাথে তার মিল নাই, এটাই চলবে এখন। সুতরাং এই জন্যেই মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা দেখতে পাচ্ছে যে নির্বাচনটায় কি হবে, শেষে কি হবে। আপনার টেলিভিশনগুলো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, পরের দিন 3 দিন রাখতেছেন কেন? 1 দিন রাখলেই তো হয়। 3 দিন রাখতেছেন কারণ অনুমান থেকে আগের দিনও ঘটনা করতে পারে, ইলেকশনের দিনও ঘটনা করতে পারে, পরের দিনও ঘটনা করতে পারে। না, এবার তো বলা হচ্ছে যে দেরি হতে পারে বা ফলাফল গণনা, এই জন্য কে বলেছেন? এটা বলেছেন যিনি, উনি নির্বাচন কমিশনের কিছু লাগে? উনি নির্বাচন কমিশনের মামা না চাচা? উনি উনি প্রেস বলেছেন। সেক্রেটারি, উনি কেন বলবেন? উনি এভাবে বলতেছেন কেন নির্বাচন গুনতে দেরি হবে? 2টে ব্যালট করবেন, আপনারা জানি আমরা। 2টে ব্যালট করলেন, তার জন্য তো সময় বাড়িয়ে দিয়েছেন। 8টার থেকে ভোট, আপনার 7টার থেকে। না, এটা হাস্যকর কথা আজিজ ভাই। আপনি মনে করেন এইবারের নির্বাচনে কিন্তু প্রার্থীর সংখ্যা কম, হ্যাঁ 1900 কিছু বেশি 81 প্রার্থী, 1900 কিছু, মানে ধরেন 2000, 300 আসনে 2000 প্রার্থী, মানে 6টা করে মার্কা ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আর 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটা গুনতে আগে যদি 12-14টা মার্কা দিয়ে ইলেকশন হইলে সেটা গুনে ফেলতে পারছে, আর এই 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটার জন্য নাকি অনেক সময় লেগে যাবে। না, আর ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। পোস্টাল ব্যালট, ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। এই জন্যই বলছি যে আমাদের দেশে এখন যে অবস্থা, যেমন তুষার ভাই আগে বললো না, আমি আগের থেকে বলতেছি, এটা আসলে বিদেশি সরকার, কারণ দ্বৈত নাগরিকদের সরকার। এটা বাংলাদেশের সব তো নাগরিক না। এখানে কমপক্ষে খুঁজলে 14 থেকে 15 জন পাবেন দ্বৈত নাগরিক। এই সরকার ওরা টাকা পয়সা হিসাব দিছে, হ্যাঁ। আমাদের এদের কাছে হলফনামা চাই, নিজেরা যার দিছে। ফলে দ্বৈত নাগরিক, এই যে ব্যাংক ডিফল্টার, এদেরকে অনায়াসে ছেড়ে দিচ্ছে। তারা বলেছিল যে বলেছিল দিবে, দেয় নাই তো। এখন এই যদি বলেন ট্রান্সপারেন্সির নাম নেকেড দিতে বলে, হ্যাঁ, আপনার ট্রান্সপারেন্সিয়াল যে এটা দিল, এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে তথ্য দেয় না কেন? আছে না একজনের স্বামী, ওই বিপু প্রতিমন্ত্রী পাওয়ারের, যেটা বলা হতো যে টাকা পয়সা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে। ট্রান্সপারেন্সির চেয়ারম্যান নিজেই সরকারের মধ্যে ছিল না, কমিশনে ছিল না। তার
জি, আপনার কমিশনার- ওইটার সে এক্সিকিউটিভ ছিল, হ্যাঁ চিফ এক্সিকিউটিভ ছিল, ওইটা দখল করে দিছে। হ্যাঁ, এস আলম কে কে চালায় কে জানে না, আমরা মুখে বলি না, সবাই জানি এস আলম কার দখল আছে। কিছু লোক বিদেশ চলে গেছে। আমাদের দেশে যেসব বড় প্রতিষ্ঠানগুলো আছে কে কে টাকা নেয় বলেন? ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আমি তো দেখি যে মূর্খরা সব জায়গায় ঘোড়া আটকানো, তারা কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। আমরা এখানে বয়ে আসছি। এখন তাদের নিউজ আমাদেরকে আবার তাদের ইচ্ছে মতো পরিবেশন করতে হবে, নইলে তারা মনে কষ্ট পাবে, বুঝছেন না? কষ্ট পাবে। ওই যে হাসনাত সাহেবের বাবা বলছে আমার ছেলে 10টা খুন করবে, সে বিপ্লবের 10টা খুন করবে, এবং প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচনে পাশ করবে, সে ছাড়া এমপি হতে এই নির্বাচনের প্রথম শেখ হাসিনা কে, নামেও মিল আছে, আপনি দেখেন বলেন। প্রতিদ্বন্দ্বী ছাড়া আপনি পাশ করবে। বলেন যে সে তার যে বিএনপির প্রার্থী ছিল, সে ব্যাংক ডিফল্টার ছিল, সে টাকা দিয়ে দিছে, কোর্টে রিট করছে, কোর্ট থেকে এটা খারিজ করে দিছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে কোর্ট, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তো একই রকম মনে হচ্ছে, হয় সিগন্যালে আর না হলে মবের ভয়ে একই রকম বিচার করতেছে। তো এই দেশের নিরপেক্ষতাটা কোথায় থাকবে বলেন আপনি? আপনি যার টাকা নাই সে টাকা সংগ্রহ করবে, যতটুকু বললে 25 লাখ টাকার বেশি না জানালেই তো হইল। আমি 25 লাখ টাকা খরচ করছি, আমি খরচ করব, দেখাবো কাগজে। না, আমি- 25 লাখ টাকায় কি নির্বাচন আসলে করা সম্ভব? সম্ভব না। তাহলে নির্বাচন কমিশন কেন 25 লাখ বেঁধে দিচ্ছে? এটি আরো বাড়িয়ে দিলেই পারে তো। এটা তো 25 লাখ তো বাদ নাই, হয়তো ঐক্যবদ্ধ কমিশন, পলিটিক্যাল পার্টিটাও তো তাদের সাথে বৈঠক করছে, ইলেকশন কমিশনের বৈঠক করছে না। 25 লাখ টাকা স্থির করছে কেন? না আপনিও জানেন, আমিও জানি, নাম বলবো না, না। বলা নাম হচ্ছে যে বললে- ভোটার প্রতি করেছে 10 টাকা- কারণ এদের ফাইলে টাকা নাই, হ্যাঁ। ঠিক মতো ইনকাম ট্যাক্স দেয় না। না, আরেকটি কথা বলা হচ্ছে যে ভোটার প্রতি 10 টাকার বেশি খরচ করা যাবে না। ওইটাই 10 করার পরে তাইলে আবার বেড়ে যায়। আপনার যেসব বিকাশে- যেসব সিটে 5 লাখ আছে, গাজীপুরে আছে, আচ্ছা, বিকাশ নাম্বার নিচে 10 টাকা দিবে, আর একটা করে বিকাশ নাম্বারই ধরেন একটা এলাকায় 5 লাখ ভোটার, বিকাশ নাম্বার নিচে ধরেন 300 জনের 3 লাখের বিকাশ নাম্বার সংগ্রহ করছে, আপনি কি 10 টাকা করে দিতে পারবে? পুরো টাকাই দিল, যেটা স্যাংশন পুরো টাকাই দিল, এটা দিতে পারবে? কমপক্ষে 1000 টাকা দিবে, কমপক্ষে। তাও আবার সব জায়গায় না, বস্তি টস্তি 1000 দিলে খুশি, অন্য জায়গায় দিবে। এটার জন্য আবার রিসার্চ করে বের করতে হবে কাকে কত টাকা দেওয়া যায়, এটা ভাগ আছে তো। তো সুতরাং এগুলো পুরোটা হলো ব্ল্যাকমেইল করা অথবা মকারি করা, জনগণের সাথে একটা প্রহসন করা। আবার এর চেয়ে যদি বলতেন যে ইলেকশন কমিশন যত সিটে, ধরেন আপনার এই এলাকায় ধরেন 5টা প্রার্থী আছে, 5টা প্রার্থী যে কোনো একটা সেন্টার প্লেসে সব পোস্টার তাদের নামে লাগায় দেবে ইলেকশন কমিশন। ওখানে যায় একই মঞ্চে উঠে সবাই যার যার ইশতেহার ঘোষণা করবে, বক্তৃতা দিবে, হ্যাঁ বক্তৃতা দিবে, যার যার মতো ব্যক্তিগত কানে যোগাযোগ করতে পারবে। কিন্তু বিকাশ পাইলেই বাতিল, বিকাশ পাইলেই বাতিল। আপনি স্ট্রিক করলেন তাহলে এটা অল্প পয়সায় হয়ে যেত, সরকার ওটা ফান্ড দিয়ে দিত। জি, আমার একটা প্রস্তাব আছে, আপনি প্রশ্ন করেন। আমি বিরতিতে গিয়ে তারপরে প্রশ্নটা করি। বিরোধীর আগে প্রশ্নটা দিয়ে আমার প্রস্তাবটা দিয়ে দেই, দর্শকরা ভাবুক। এই বিকাশ, নগদ সহ সব এমএফএস ভোটের প্রচারণা বন্ধ হবে, ঠিক সেই মুহূর্তে বন্ধ করে দিতে হবে, এবং ভোট শেষ হবে তারপরে চালু করবে। জি, এই প্রসঙ্গে কথা বলবো বিরতির পর। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তুষার ভাই, আপনি যে প্রস্তাবটি তুলেছিলেন সেই বিষয়ে একটু। এই যে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম দিয়ে আসলে ভোটের আগের দিন রাত্রেবেলা, ভোটের আগের 1-2 দিন আগের থেকে টাকা লেনদেন শুরু হবে, এইটা হয় মনিটর করতে হবে যে একটি এলাকাতে কোন কোন জায়গা থেকে, কোন কোন মোবাইল থেকে বহু মোবাইলে টাকা যাচ্ছে, অথবা
সরাসরি সার্ভিস দুটা ডাউন করে দিতে হবে। ভোট শেষ হবে, তার 10 মিনিট পরে এই সার্ভিসগুলো আবার শুরু হবে। ভোট যেন টাকা দিয়ে লোকজন কেনাবেচা করতে না পারে, এই ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায়, অন্তত কিছু পরিমাণ টাকার লেনদেন আপনি আটকাতে পারবেন। তারপরেও কিন্তু বহু টাকা নগদে তো আছে। নগদে হবে। ওই জন্য নগদ বিকাশ, মানে নগদ বিকাশ সহ যত এমএফএস আছে, এই মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের যে অংশ যারা আছে, না, তাদের ক্যাশের কথা বলছি। ক্যাশ তো দিতেই ক্যাশ, পারে। নগদ। ক্যাশ দেয়া নেওয়ার ভিডিও আমরা দেখি নাই? আমরা তো ভিডিওতে পর্যন্ত দেখতে পাচ্ছি ভোটাররা নাকি এগিয়ে এসে প্রকাশ্যে ক্যাশ দিচ্ছে প্রার্থীদেরকে। আপনি কি মনে করেন, যেখানে ক্যাশ দেয় ওখানে ক্যামেরাটা ধরে রাখে? এর কারণ কি? তারা বোঝাতে চাচ্ছে মানে দলে দলে লোকেরা এসে এই তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, পকেট থেকে বের করে 10 টাকা 20 টাকা দিচ্ছে, মানে তারা এত জনপ্রিয়। এটা আমি একটু উদাহরণ দেই। আমাদের এখানে মুজিব ছবি হয়েছিল, যে ওইখানে এরকম একটা দৃশ্য ছিল। এইটা এখন তারা সবাই অভিনয় করছে, নাটক কম করো পিও। এটা কেন করছে জানেন? এটা করছে হচ্ছে মানুষকে গিয়ে বলবে আমি তো কোনো টাকা খরচ করি না, আমাকে জনগণ টাকা দিছে। এই জনগণগুলির ছবিটা তুলে রাখেন, এদেরকে একটু খোঁজ নেন, এরা আদতেই টাকা দিছিল না, এরা কোন দলের সদস্য। ক্যামেরার সামনে এসে টাকা দেয় যেগুলো, এইটা আরেকটা। তৃতীয় হচ্ছে এই যে টাকার লেনদেন সহ অন্যান্য যে বিষয়গুলি বলা হচ্ছে, এগুলো কেন হয়? এই যে 25 লক্ষ টাকা কেন ঠিক করেছে এই জন্য যে এরা এদের ইনকাম ট্যাক্স ফাইলে প্রচুর টাকা নাই। 25 লাখ হেঁটে 50 লাখ, মানে 25 লাখের জায়গায় 50 লাখ হলে এদের আরও হিসাব বানাতে হবে। এবং নির্বাচন কমিশন একটা অডিটেড হিসাব সম্ভবত চায় এই খরচের। সেই খরচের হিসাব করার জন্য আদতে কি অডিটেড হিসাব করার দরকার আছে? আপনি এলাকায় গিয়ে শুধু রাস্তায় রাস্তায় কি পরিমাণ লিফলেট বিলি হচ্ছে সেটা খোঁজ করেন। একটা লিফলেটে কয় টাকা লাগে? 5 লাখ ভোটারকে যদি আপনি যদি একটা করে লিফলেট পৌঁছান, তাহলে কয় টাকা লাগে? 1 টাকা করে হলো 5 লাখ টাকা লাগে। আর ওটা পৌঁছানোর জন্য যদি জনপ্রতি 1 টাকা লাগে, তাহলে 10 লাখ টাকা লাগে, আর থাকে 15 লাখ। মাইকের ভাড়া কত? একটা মাইক যে সারাদিন ধরে মাইকিং করবে, তার ডেলি খোরাকি কত? মোটর সাইকেলে যে একজন উঠলে কয় টাকা লাগে, 2 জন উঠলে কয় টাকা লাগে, আর কয় টাকার তেল কিনে দিতে হয়, আমার কাছে হিসাব আছে। আমি চাইলে এইটাই যদি বাস্তব অবস্থা হয়, তাহলে তো কোটিপতিরাই এগিয়ে লাখপতিদের থেকে। ইলেকশন করতে টাকা লাগে, এইটা আমাদের এই নির্বাচনী ব্যবস্থাই করেছে এই ব্যাপারটা। এবং তারা আসলে চায় ইলেকশনের মধ্যে টাকা খরচ হোক। আমি অতীতে এটাও বলতে শুনেছি রাজনীতিবিদদের, যে ইলেকশন তো একটা ইকোনমিকে মুভ করার ব্যাপার, যত বেশি ইলেকশন তত বেশি নাকি টাকা চলে। এটা নাকি ইকোনমিতে টাকা ঢুকে, অনেক টাকা নাকি মানুষের কাছে পৌঁছায়। এটা নাকি বৈষম্য দূর করার একটা উপায়। বড়লোক প্রার্থীদের টাকাগুলি নাকি গরিবের কাছে যায়, ঘন ঘন ইলেকশন হওয়া নাকি ভালো। এগুলো আমি শুনেছি এর আগে। এইবার আসেন যে জায়গাতে আসলে আমাদের মূল সমস্যা কোথায়। মূল সমস্যাটা হচ্ছে, আমি, আপনি এবং আজিজ ভাই, আমরা সবাই আশা করছি দরিদ্ররা নির্বাচন করবে। বাংলাদেশে কোন দরিদ্র লোককে নমিনেশন দিয়েছে? এবার সবচেয়ে কম বোধহয় দেখলাম না, বৈষম্য দূর করবে। তারেক রহমান বোধহয় সবচেয়ে কম। আমজনতা তারেক বেচারারই টাকা নাই, বেচারা দুঃখ করে, এদিকে সেদিকে ঘুরে মধু বিক্রি করে, আম বিক্রি করে। এটা তো আমের সিজন না, লিচুর সিজন না। বেচারার শীতকালে কিন্তু ব্যবসাটা ডাউন থাকে, ও তো সবজি বেচে না। এবং শীতকালে এসে এই মধু আসলে মানে কালেক্টেড হয়, এখন আসলে ব্যাপার না। তো এই আমজনতার তারেক ছাড়া আপনি আর কেউ দরিদ্রদেরকে নমিনেশন দিয়েছে? এই যে এনসিপির প্রার্থীদের মধ্যে কোনো দরিদ্র আছে? হয় এদের বাবা মার পয়সা আছে, এটা দিয়ে ইলেকশন করছে, আর তা না হলে তাদের নিজেদেরই পয়সা আছে। এখন এরা না বলেছিল বৈষম্য দূর করবে? এই বৈষম্য দূর করার জন্য এক রিক্সা লাগে নিয়ে এসেছিল, নমিনেশন দিয়েছে। নতুন ভণ্ডবস্তু। তুষার ভাই, মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি লড়াই আছে, সেটি হচ্ছে মাঠ। যে বলেন, দেশে মাঠ আছে, দেশে খেলার মাঠ নাই, দেশে মানুষের ঘোরাফেরা করার জন্য, বসে থাকার জন্য মাঠ নাই। দেশের লোক খুব আনন্দ করে নাম দেয়। এটা আমার জার্নালিজমের এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আমি বহুদিন ধরে তো আপনাদের সাথে, আপনারা আমার সাথে, নির্বাচনে এটাকে মাঠ বলে। নির্বাচন কি মাঠে হয়? ফিল্ড বলা হয়, আমরা মাঠ বলি। বলে মাঠ, ফিল্ড। হ্যাঁ, কোথায় কোনো ফিল্ড নাই দেশে। যে দেশে ফিল্ড নাই, ওই দেশে নির্বাচনী ফিল্ড খুঁজে পাবেন আপনি। এই দেশে ফিল্ড কোথায় পাবেন জানেন? এই দেশের কিছু ফিল্ড পাবেন মাথায়, চুল পড়ে গিয়ে ফিল্ড হয়েছে আমাদের। আর কিছু ফিল্ড পাবেন হচ্ছে এই যে নির্বাচনের ফিল্ড, সন্ত্রাসের ফিল্ড, চাঁদাবাজির ফিল্ড। তো এই যে এই ফিল্ডাররা যারা ঢুকেছেন এই নির্বাচনের মধ্যে ফিল্ড ঠিক করতে, নির্বাচনের ফিল্ড কিভাবে হয়? নির্বাচনের ফিল্ড কি আসলে শুধু বাংলাদেশে? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচনের আগে যে এই গত 1-1.5 মাসে কতজন লোক এদিকে সেদিকে বিদেশে অমুক জায়গায় গিয়েছেন? এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কতজন লোক বিদেশ গিয়েছেন? ওনারা কেন গিয়েছেন? ফিরে এসে কোনো
সংবাদ সম্মেলন করেছেন, আমাদেরকে জানিয়েছেন। ওনারা তো দেখি কথা বললে বলেন এই চুক্তি গোপনে রহিবে, ওই চুক্তি গোপনে রহিবে, সেই চুক্তি গোপনে রহিবে, গোপন চুক্তি ফাঁস করা যাইবে না, পোর্ট দিয়া দিমু, এটা গোপন, ওইটা গোপন, ওইটা গোপন। তো ওনারা যে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় গত 1.5-2 মাসে গিয়েছেন, কেন গিয়েছিলেন, ফিরে এসে কাকে অবহিত করেছেন? জি, তুষার ভাই, আমি ফিল্ডের কথা বলছিলেন, আমি একটু ভার্চুয়াল ফিল্ডের দিকে একটু দৃষ্টি দিতে চাই। আজকে আল জাজিরার একটি প্রতিবেদন করেছে, সেখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল তারা ডেটা দিয়েছেন। বিটিআরসির তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর পর্যন্ত দেশে প্রায় 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা মোট জনসংখ্যার 74%। এছাড়া ডেটা রিপোর্টাল এর তথ্য মতে বাংলাদেশে 6 কোটি 40 লাখ ফেসবুক ব্যবহারকারী এবং 5 কোটি 60 লাখ টিকটক ব্যবহারকারী রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো ভোটারদের 43.56% বয়স 18 থেকে 37 বছরের মধ্যে, যাদের একটি বড় অংশ এবারই প্রথম ভোট দেবেন। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, 18 থেকে 37 কেন? এরা প্রথম ভোট দিবেন সেটি বলা হচ্ছে। 37 বছরের লোকটা প্রথম ভোট দিবেন? আগে দেয়নি, যেহেতু বলেছে 15 এই বছর। 18 থেকে 37 বছর বয়সী কোটি কোটি ভোটার সব তাদেরকে বলেছে আগে ভোট দেয় না। এই পুরো রিপোর্টটার মধ্যে ঝামেলা আছে। তারপর আরেকটা ঝামেলা হচ্ছে 13 কোটি ইন্টারনেট ব্যবহার ছিল। 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী মানে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী না, ফোন না। ফোনের মধ্যে বিভিন্ন সময় ইন্টারনেট ব্যবহৃত হইলে ওইটা ইন্টারনেট ব্যবহারকারী, প্যাকেজ ডাউন হইলে ওইটা ইন্টারনেট ব্যবহারকারী। আমাদের ফোনগুলো সিস্টেম জানেন তো, অটোমেটিক 5 জি, কি মেগাবাইট না গিগাবাইট, 5 মেগাবাইট ডেটা দিয়ে দেয় প্রত্যেক মাসে। তো অন থাকলে আপনি এমনি 5 মেগাবাইট ইউজ করবেন, ইউজ করলে আপনি ইউজার। তো এই যে 13 কোটি লোক ইন্টারনেট ইউজ করে তারা বলেছেন, এই তথ্য আসলে সঠিক তথ্য না। 13 কোটি লোক ইন্টারনেট ইউজ করলে আপনি ইন্টারনেট বাবদ মোবাইল ফোন কোম্পানিগুলি কি পরিমাণ টাকা আর্ন করে এটা দেখেন বা হিসাব করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অন্তত 50 টাকার প্যাকেজ কিনতে হয়। ওরা কি প্রতি মাসে এই 50 × 13 650 কোটি টাকার হিসাব দেয় ইন্টারনেট বিক্রির সবাই মিলে? জি। আচ্ছা, এবার আসেন। তারপরে বলছে 6 কোটি 40 লাখ লোক ফেসবুক ইউজ করে। ফেসবুক ভরা তো জামাত ইসলামের অ্যাকাউন্ট, আওয়ামী লীগের অ্যাকাউন্ট, বিভিন্ন বট এবং বটর মিলে ফেসবুক তো পুরো লডর ফডর বটর বটর। এই বটর বটর ফেসবুকের মধ্যে কতগুলো অ্যাকাউন্ট আছে ফেক, কতগুলো মানুষের 2টা-3টা করে অ্যাকাউন্ট আছে, এগুলো হিসাবে নিয়েছে? এগুলো প্রশ্ন দিতে হবে, খালি তথ্য দিয়ে দিলে হবে না। 6 কোটি 40 লাখ স্যাম্পল সাইজ কি? আল জাজিরার প্রতিবেদন। এটাই তো মজা। আমি আপনার বললাম না যে ফিল্ড কি খালি এইখানে? আল জাজিরা হিসাব করে, ফিল্ড তারা আল জাজিরা হিসাব করে আমাদের এখানে কয়টা ইন্টারনেট ইউজার, আমাদের হিসাব করি। আল জাজিরা কি আমাদের দেশের টেলিভিশন? বিটিআরসি তথ্য দিয়ে। হ্যাঁ, তাহলে বিটিআরসি হিসাব করলে বিটিআরসির তথ্য দিয়ে বিটিআরসি বলুক যে এই তথ্য কিভাবে তারা নিয়েছে, কিভাবে তারা করেছে, এই তথ্যের মানে কি বলে সোর্সিংটা তারা কিভাবে করেছে, বিটিআরসি বলুক। এই সরকার তো বিটিআরসিতে এসে একজনকে নিয়োগ দিয়েছেন যিনি গ্রামীণ টেলিকমের অ্যাডভাইজার ছিলেন, উনিই বলুক। জি, আমি আজিজ ভাই গ্রামের আশেপাশে যদি একটু ঘোরাফেরা করতাম, আমি আর আজিজ ভাই, আমরা হয়তো কিছু পেতাম। আজিজ ভাই, এই ভার্চুয়াল আমার জগতে বাসা গ্রামীণের অফিস থেকে খুব কাছে। আমি ইনশাআল্লাহ আগামীতে অনেক হাঁটাহাঁটি করবো এটার সামনে দিয়ে। না, আপনি সবসময় হাঁটা প্রয়োজন আছে। আপনি আল জাজিরার এই রিপোর্টটা, তা আমি একটি যেটা জানতে চাচ্ছি যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে সত্য মিথ্যার যে একটি বিষয় চলছে, কার পক্ষে কে পক্ষে, কোন দিকে কে আগে আছে, এইগুলো কি আসলে প্রভাব ফেলবে নির্বাচনে? হ্যাঁ, কিছু তো প্রভাব পড়বে। 18 থেকে 37 কেন, এইটার জবাবটা কি? আমার প্রশ্ন হচ্ছে, না, তারা বলছে এই অংশটা এবারই প্রথম ভোট দিবে। 37 বছর বয়সে একটা লোক প্রথম ভোট দিবে? বাংলাদেশে ছিল না, ও ইউপি নির্বাচনে ভোট দেয় নাই, ও কোন নির্বাচনে ভোট দেয় না। আপনি এটা বিশ্বাস করেন? দেয়নি হয়তো। না, অসম্ভব, এটা হতেই পারে না। আমার প্রথম কথা হচ্ছে 80% লোক গ্রামে বাস করে। ঢাকা শহরে এখন, ঢাকা শহরে 50% লোকের হাতে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন নাই, সব টিপানো ফোন। ওটার ভিতরে কিন্তু ফেসবুক চলে না, ওটার ভিতরে ইউটিউব চলে না। গ্রামের কয়জন লোকের পাইবেন আপনি দেখেন? না, এখন তো দেখি অনেকের হাতেই আছে। অনেকের হাতেই আছে, কিন্তু তাই বলে 13 কোটি লোকের হাতে তো নাই, 18 কোটি লোকের 13 কোটির হাতে তো নাই। এইটাই তো ইনফ্লেটেড। কারণ হচ্ছে যে আমার হাতে 2টে সিম আছে, এখানে 2টে সিম আছে, 2টি কাউন্ট করছে, ডাবল হয়ে গেল। আবার তো এটা অ্যান্ড্রয়েড ফোন, 2টে সিম আছে, ওনার হাতে আপনার হাতে 2টে সিম আছে, এগুলো কাউন্ট করছে। সুতরাং এই হিসাব তো ঠিক না। তারপরে বলতেছে ধরেন 43%
আপনার 18 থেকে 37 বছরের তরুণই তো এরা তরুণ ধরছে। হ্যাঁ, এখন তরুণের ডেপুটেশন তো এক দেশে এক রকম। 37 বছর বয়সী হ্যাঁ, তরুণ। আমাদের দেশে 37 বছর তরুণ বলেন। এক, দুই হচ্ছে তরুণ নিয়ে আবার একটা খেলা আগের থেকেই ছিল যে 4 কোটি তরুণ আছে, হ্যাঁ, তরুণরা এবারে দেখে দিবে, ভোটেও দেখে দিবে। ভাই এখন তো তরুণ ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে গেল। ইসলামিক ভোট 3 ভাগ হয়ে গেছে না? ইসলামিক আর সব তরুণ ভোট দিতে যায়? আর এই যে 18 থেকে 37 বছরের লোকটা তো ভোট দেয় নাই, ওরা বলতেছে। তাহলে 37 বছরের লোকটা তরুণ বয়স থেকে ভোট দেয় নাই, ওরা কেমনে যোগ করছে? আমি মাঝখানে ঢুকে গেলাম। 2008 সালে যার বয়স ছিল 18, তার সাথে 18 বছর যোগ করে বলে দিচ্ছে। মানে ওরা ধরে নিচ্ছে 8 সাল থেকে শুরু করে বাংলাদেশে তরুণরা ভোট দেয় নাই। জি, আজিজ ভাই শেষ করি। না, ওইভাবেই তো করে। সুতরাং আপনার এখন ধরেন ফেসবুক যেভাবে, ইউটিউব যেভাবে ইউজ করতেছে, এটা তো অনেক হাসামিসা এআই দিয়ে একটা জরিপে দেখলাম 80% ফেক, 80% ফেক। এবং এটা ভেরিফাই করা যারা, যেমন উনি গণমাধ্যম, আমরা গণমাধ্যম হ্যান্ডেল করি, ধরি একই জিনিস যদি অনেকগুলো ইউটিউব থেকেও আসে, তাও এটা ফেক কি ট্রু এটা বোঝা কঠিন। কারণ বট বাহিনী তৈরি করছে না, অনেক পার্টি বট বাহিনী তৈরি করছে না। একই জিনিস তো 3 জায়গা থেকে ছেড়ে দিল। আপনি যদি মনে করেন এটা ফেক না, তাহলে তো ঠিক হবে না। কিন্তু ফেকটা ধরার তো ব্যাপার আছে। যেমন ধরেন একজন, আপনার এখানেও আনছেন আগে, একজন ব্যারিস্টার সাহেব এসে বলছেন যে শেখ মুজিব ওত নেয় নাই, যখন ফিরে আইছে ওত নাই, এখনো ইউটিউবে আছে। আপনি বের করেন, অসংখ্য মিথ্যা তথ্য সার্চ দেন, গণমাধ্যমে দেয়। এখন ছাড় দেন, দেখবেন সে ওত নিচ্ছে, দেখাচ্ছে। এবং যখন প্রবাসী আমাদের দেশের যখন আমরা কারণে যে ওত হয়েছে, সেখানে আছে তো বলা হয়েছে যে ওই আইয়ুব খানের সময় ওই কি কি লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন করছে, সে বেঈমান। আরে ভাই বেঈমান, তখন তো নির্বাচনে না গেলে তো নির্বাচনে যাইতেই পারে না। তো গেছে, যাওয়ার পরে মেজরিটি পাইছে। তো এটা বেঈমানের কি হলো? এটাকে বলতে পারবেন কৌশল, চতুরতা বলতে পারেন, বেঈমানি কমনে হলো। তো সুতরাং এরকম ব্যাখ্যা আছে, খোঁড়ার ব্যাখ্যা আছে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এবার কিন্তু এই মাস মিডিয়া কিন্তু একটা দারুণ উৎপীড়নের জায়গা। এটা তো আপনার, এটাকে শনাক্ত করেন, পার্টিকে শনাক্ত, ওই ব্যক্তিকে ধরতে হবে যে এই বট বাহিনী কার, সেই পার্টিকে অ্যাকাউন্টেবল করেন, সেই পার্টিকে ধরেন। তোমরা এখন ঘোষণা দিক, মেরুদণ্ড থাকলে ইলেকশন বলুক যে আজ থেকে প্রচার শুরু হয়েছে, 22 তারিখ, 12 তারিখে নির্বাচন, 20 দিন কোনো আপনার বিকাশ এবং নগদ এগুলো চালু থাকবে না। অসুবিধা কি? জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তুষার ভাই, আপনি বলছিলেন যে গণভোটের বিষয় নিয়ে, আমার এক সহকর্মী বলছিলেন, সাংবাদিক, তিনিও বিষয়টি জানেন না যে আসলে গণভোট কিভাবে দিবেন, কয়টা ব্যালটে দিবেন, কতগুলো প্রশ্ন থাকবেন। এখনো এই প্রশ্নগুলো যদি আমি জানি না, উত্তর দিতে পারিনি। আমিও জানি না। আমি একটা মোবাইল ফোনে একটা ছবি দেখেছি, আর ইন্টারনেটে আমাকে একজন একটা পাঠিয়েছেন যে হয়তো এরকম হবে, কিন্তু এটা যে অফিসিয়াল আমি তো সেটা জানি না। তবে হ্যাঁ আর না, 2টা জায়গা থাকবে এবং একটার মধ্যে সম্ভবত কোন একটা চিহ্ন দিতে হবে, সিল দিতে হবে, জানি না তো আসলে। আর 4টা প্রশ্ন হয়তো লেখা থাকবে অথবা থাকবে না, এটাও জানি না। আসলে আমি জানি না কিভাবে গণভোট দিতে হবে। আমি তো ভাবছি ওখানে 2টা দরজার ছবি থাকবে, একটা খোলা একটা বন্ধ, খোলাটা দিয়ে ভোট দিয়ে দিব। কিন্তু যারা পড়াশোনা জানেন না, যারা পড়তে পারেন না, তারা কিভাবে পড়বেন? তাদের তো বুঝে দরকার নাই। ওই যে জন্য তাদের বলছে, সরকার বলছে হ্যাঁ দেওয়ার, দিয়ে দাও। ডিসি এসপি তাদের বলছে তোমরাও এটা প্রচার করো, প্রচার করবে। যদি হ্যাঁ ভোট কম পড়ে, তাহলে সব গুণে হ্যাঁ বানা দিবে। নার বিধানটা কেন রাখা হয়েছে? হ্যাঁ, সরকার পুরো মেশিনারি নামছে হ্যাঁ ভোট দেওয়ানোর জন্য। সরকারের ভিতরে ডিসি, এসপি, ইউএনও থেকে সরকারের পক্ষ থেকেই তো না ভোটটা রাখা হয়েছে। কিন্তু সরকার কেমনে চলে বলেন? সরকার কার পয়সায় চলে? সরকার কেন? সরকার নিরপেক্ষ অবস্থানে নেই। পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে একটা চিঠি দেওয়া হয়েছে, চিঠির মধ্যে লেখা আছে মাইক ভাড়া করতে হবে তাদের, মাইক ভাড়া করে হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার করতে হবে। এটা পল্লী বিদ্যুৎ বোর্ডকেও ধরেন বলেছে, অন্যান্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে বলেছে, এক এক জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান 4টা 5টা করে মাইক বাইর করবে এবং সেই মাইক
যুক্ত হবে কার সাথে? আমাদের এই যে প্রার্থীদের মাইকের সাথে। আর রেজওয়ানা হাসান নামে আমাদের একজন অত্যন্ত প্রিয় বোন আছেন, উনি এসে বলেছিলেন ঢাকা শহরে হর্ন বন্ধ করে দেবেন, 60 ডেসিবেলের উপরে শব্দ করবেন না। শব্দ করার জন্য সরকারি টাকা খরচ করা হচ্ছে। আমাদের পরিবেশ উপদেষ্টা এখন বসে আছেন কেন? উনি মাইক বন্ধ করতে বলতে পারেন না? যে পল্লী বিদ্যুৎ বোর্ডের পয়সা দিয়ে মাইক ভাড়া করে মাইকিংয়ের প্রচারণা চালাতে বলা নতুন আমি নতুন। শোনেন, জি, এটার আমি- আরেকটা দিক বলি। ধরেন হ্যাঁ না দিলেন, ঘটনাচক্রে কোনো কারণে না ভোট জিতলো, তাহলে কি হবে? সরকার দায়িত্ব নিতে হবে না? এটা যাতে না জিতে সেজন্য সকল ব্যবস্থা সরকার নিয়েছে। আপনি ডিসি, সরকার এসপি, একটি পুলিশ, পক্ষ। প্রাইমারি স্কুল সব। আপনি যদি হ্যাঁ না ভোটের কথা সরকার যদি হয়, এই সরকার তো বলি প্রবাসী সরকারের মতো, এনসিপিতে জয়েন করুক, নাহলে জামাতে জয়েন করে হ্যাঁ ভোটের প্রচার করুক, সমস্যা নাই। সরকারে থাকলে তার জাতীয় দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা, একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করা। হ্যাঁ না ভোটও গ্রহণযোগ্য নির্বাচন, সংসদও, দুইটা একটা। আমি আগেও বলেছি এটা সাংবিধানিক সরকার। এই হ্যাঁ না ভোট আলটিমেটলি সংসদে পাস হবে, না হলে তো আইন হবে না। আলটিমেটলি না, আইন যে পাস 6 মাসের মধ্যে ওগুলো automatic। ওইটাও অবৈধ। ওইটাও একটা প্রেসিডেন্ট আদেশ দিয়ে হ্যাঁ না দিচ্ছে, এটা অবৈধ। অবৈধ জিনিস সংসদ পাস করবে কেন? ফেলাই দিবে, বাসকে ফেলাই দিবে। এনসিপি এটার পক্ষে কথা বলে, অথচ এনসিপি এটা সই করে নাই। এই সরকার এনসিপি কে জুলাই সনদে স্বাক্ষর করাইতে পারে নাই, হ্যাঁ ভোট দিতে বলে। এনসিপি কিন্তু হ্যাঁ বলাইতে পারে নাই জুলাই সনদে। এনসিপি এখনো হ্যাঁ বলেছে জুলাই সনদে? না, তারা স্বাক্ষর করেনি। স্বাক্ষর না করা মানে তো হ্যাঁ বলে নাই। এনসিপি এই জুলাই সনদকে হ্যাঁ বলে নাই। আমরা বোকা নাগরিক এমন, এনসিপির সবাই আবার হ্যাঁ ভোটের জন্য বলতেছে। এরা তাকে জিজ্ঞেস করে না সনদকে কেউ, হ্যাঁ বলে না, যে আপনি স্বাক্ষর গণভোটে করছেন? হ্যাঁ বলে। আপনি স্বাক্ষর করছেন? করেন নাই তো, করে নাই তো। সুতরাং একটা পুরাটা গোজামিল। অর্থাৎ আমরা ফেসিবাদের সময় যে পথে চলছি, এখনো এই পথেই চলছি। টার্গেট আমি নির্বাচনে কোন ফল চাই সেই ফল আনা হবে, এইটা হলো মূল টার্গেট। তো সুতরাং আপনি নিরপেক্ষ নির্বাচন কি করে চান? অভ্যুত্থানের শক্তিরা দ্বিধা বিভক্ত করে ফেলছে যে অভ্যুত্থানের তরুণরা অনেকেই জিতে যাবে, অনেকেই মন্ত্রী হবে, বলছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছে তো। তো তাহলে নিরপেক্ষ নির্বাচন কি করে হবে? আমার অভিমত হচ্ছে তরুণরা একটাও জিতবে না। উচ্চকক্ষে যেহেতু জামাতের সাথে প্যাক্ট করছে, অনুপাতিক ভোট পায়, হয়তো নিচের কক্ষে অনুপাতিক না, একজন তো জিতবে। যে আপনি বললেন না, না, আপনারা কোন- বলছেন যে কোন নিরপেক্ষ আসনে যে নির্বাচন রিট হয়েছে তারপরে হয় নাই, হয় না, ও তো জিতবে। হাসনাত হ্যাঁ, ও তো জিতবেই। আপনি বলেন এই একটা তাফালিং পার্টি ধরেন ও সংসদে জিতবে। যায়, সংসদে যায় না, যাক, ওকে আমরা ব্যক্তিগত কিছু না বলি, না, কিন্তু ব্যক্তিগত বলছি না, ও যেভাবে কথা বলে সংসদের তো মানে শ্লীলতাহানি করে ফেলে। 2014 সালের যে কোন একটা নির্বাচনে যে 153 জন পাস করে গেল, এইবারের নির্বাচনের 153 জনের হবে না, কিন্তু একজনের তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো হাসিনা শাহির যে নিয়ম ছিল, সেই নিয়ম কে প্রযুক্ত করলো? হাসিনা শাহির নিয়ম প্রযুক্ত হচ্ছে হাসনাতকে দিয়ে। না, সেটা হবে না। ওখানে ইসলামিক আমাকে আন্দোলনের প্রার্থী আছে, থাকলেই কি থাকলে জিতবে? জিততেও পারে। আমাকে এবং হ্যাঁ হ্যাঁ নিয়ে আমার কাছে একটা প্রচারণা এসেছে, একটা পুস্তিকার মতো, একটা লিফলেটের মতো। সেখানে একটা লাইন আছে, এই গণভোট দিলে বাংলাদেশে গণভোটের আইন তৈরি হবে। তার মানে নিজেরাই বলেছে যে এই গণভোটটার কোনো আইন নাই। আমি শেষ করছি, এই আলোচনা চলবে আর নিশ্চয়ই আরো আলোচনা হবে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন।